দুর্মুখ ধোপার মাত্র একটা ছিল মেয়ে, তাকে দিয়েছিল বিয়ে। কিন্তু স্বামীকে না বলে স্বামীর ঘর থেকে পিতৃলয়ে চলে এসেছে। পিছে পিছে জামতা যে জন ধীরে ধীরে এসে শ্বশুরের সদন ডাকতে বলছে, হে শ্বশুর মশাই, তোমার কন্যাকে আমি গ্রহণ করতে পারছি না। যেহেতু যদি কোনো কুলবধূ কুলনারী যদি স্বামীর ঘর থেকে পালিয়ে পিতার ঘরে চলে আসে, তাকে কুলটা বলে, তাকে গ্রহণ করা যায় না কোনো প্রকারে। দুর্মুখ ধোপা যে জন চিন্তা করে দেখে সেজন, আচ্ছা তুমি কি আমাদের দেশের রামচন্দ্রকে চেনো? এই দেশের রামচন্দ্র যিনি রাজা হয়েছে, তিনি তার পত্নীকে রাবণ হরণ করে লয়ে যায় লঙ্কায়। সেই রাবণ বংশ ধ্বংস করে আজ দেশে এসে সিংহাসনে বসেছে। আমার কন্যা না বলে চলে এসেছে, তাতে ভুল কোথায়? দুর্মুখ ধোপার রামতা যে জন ডাক দিয়ে কহিল তখন, আমি ওই রামচন্দ্রের মতো মূর্খ নই। রাবণ সীতাকে হত্যা করে লয়ে যায়, সেই পত্নীকে লয়ে ওই দুষ্ট রাম সিংহাসনে বসেছে সময়। আমি রামচন্দ্রের মতো মূর্খ নই। রামচন্দ্র অবাক হয়ে পড়ল, মনে মনে চিন্তা করলো, আমার সাক্ষাতে অসাক্ষাতে প্রজাগণ অনেক কথা বলে, তবে আমি এখনই ছুটে যাব অন্তঃপুরে, খড়গাখাত সীতাকে দ্বিখণ্ডিত করে আমার এই মনের জ্বালা নিবারণ করব। মনে মনে চিন্তা করছে, সীতা যে ৫ মাসের গর্ভবতী, আমি যদি সীতাকে খড়গাখাতে দ্বিখণ্ডিত করি, এই চরাচরবাসী আমায় নিন্দা করবে। বাজে বাজুক সীতার কলঙ্কের ঢাক, তথাপি সীতাকে না করিব বর্জিত। এদিকে অন্তঃপুরে চার যায় এক জায়গায় বসে আছে। সীতা, মান্ডবী, শ্রুতকীর্তি আর উর্মিলা, তারা বসে আছে। যায় যায় কত কথা বলে যায়, বলে বলেছে আজ লক্ষণের বনিতা, তুমি শোনো রে জানো কি দিদি, অত কথা রাখো যদি, হতভাগী দাসীর একটি কথা কথা হতভাগী দাসীর একটি কথা। দুষ্ট যখন নিজ লয়ে রথে করে লইয়ে যায়, দেখাও দেখি সেই দুরাত্মার কেমন চেহারা। সীতা বলছে, দেখ রে বোন, যখন ওই দুষ্ট আমাকে নিজ লয়ে রয়ে যায় রথে করে ৭ সাগর আর ১৩ নদীর পাড় দিয়ে, মনে মনে চিন্তা করেছি রাবণের সঙ্গে আমি যাব না, এই দেহটা বিসর্জন দেব। আমি যখন ঝাঁপ দিতে যাই ওই জলের মধ্যে, দেখতে পাই ১০ মুণ্ড ২০ হস্ত ২০ লোচন, ঘোর মূরতি সেই লঙ্কার দশানন। আমি সেখানেও প্রাণ বিসর্জন দিতে পারি নাই, তবে আমার হস্তে একটা খড়ি মাটি দিলে জলের ছায়া যদ্দূর আমি দেখেছি তদ্রূপ আমি অঙ্কন করে দেখাতে পারি। হস্তে খড়িকা দিল, রাবণ মূরতি অঙ্কন করিল, করিল ১০ মুণ্ড ২০ হস্ত আর ২০ লোচন। ওই যে রাবণ মূরতি অঙ্কন করি, মুন্ডে তাহার বারে লাঠি, তবে ঘটে সীতার মনেরই বেদন। তবে মনেরই বেদন। সীতা ডাক দিয়ে বলছে, বোন রে, ওই দেখ দুষ্ট দশাননের আকৃতি প্রকৃতি, আমি জলের মধ্যে এই রূপ হেরেছিলাম। ৩ যায় যারা বসেছিল ওই রাবণ মূরতি দর্শন করে যার যার অন্তঃপুরে চলে গেল।
আপনাদের আছে জানা, বেশি করে মায়েদের বেশি জানা থাকবে। পঞ্চমাস হলে পরে আশেপাশে লোক থাকলে সময়টা সুন্দরভাবে কেটে যায়, আর লোক যদি না থাকে পাশে, যেখানে সেখানে আঁচল পেতে শুতে ইচ্ছা করে এ সময়। এক এক করে সবাই চলে গেল, সীতা দেবীর নিদ্রায় আসিল, অঞ্চল পাতি শুইয়া যে পড়িল, নিদ্রা দেবী আকর্ষণ ধরাতে পাতিয়ায় অঞ্চল, সুখে নিদ্রা যায় সীতা সখী। এমন ভাবে শুয়ে আছে, ওই রাবণকে জড়িয়ে ধরে সীতা শুয়ে আছে। এদিকে স্নান করিয়া রঘুবরে আইল তখন ধীরে 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 আসিয়া ওই দেখিবারে পায়, স্নান কার্য সেরে রামচন্দ্র ধীরে ধীরে আনন্দিত মনে ওই অন্তঃপুরে যাত্রা করেছে। যাত্রা করে দেখে নির্জনে বসে, কেউ নাই সীতার পাশে, একাকিনী সীতা বসে রাবণের কথা ভুলতে পারিনি বলে খড়ি মাটি দিয়ে রাবণ মূর্তি অঙ্কন করে তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। দেখে রাগ হয় না সম্ভরণ, ওই যে ঘন ঘন নীলবরণ লক্ষণের ডাক দিয়ে তুমি দেখো রে লক্ষণ ধানো কি, ওই সতী নয় তোমার মাজানো কি, এই অসতীকে বনে দিয়ে আয়। অসতীকে বনে দিয়ে এই নিদারুণ বাণী শুনে লক্ষণ মনে মনে চিন্তা করে, আমি কেমন করে মায়ের কাছে গিয়ে বলবো, ও মা তোমাকে বনে যেতে হবে। আমি যে লক্ষণ, আমার জীবন জৈবন মন প্রাণ যাহা কিছু আমি দাদার চরণে করেছি অর্পণ, আমার বলতে কিছু বাকি রাখি নাই। দাদা তুমি এই নিদারুণ বাণীটি ফিরিয়ে নাও, আমি কোন মুখে কেমন করে যেয়ে বলবো মা চলো তোমাকে তপবনে নিয়ে যাই। রামচন্দ্র ডাকতে বলছে, লক্ষণ গত নিশীতে তোমার মায়ের সনে আমার অনেক কথোপকথন হয়েছিল। তোমার মা আমার কাছে শাক খেতে চেয়েছিল, তুমি শুধু বলবে দাদার আদেশ হয়েছে, চলো তপবনে শাক খেতে যাই। লক্ষণ ধীরে ধীরে মায়ের কাছে ছুটে চলছে, আর মনকে বলছে, ও মন তুমি বিদীর্ণ হইও না, আর মায়ের সম্মুখে যেন এই আখি জল তুমি যেন মায়ের সম্মুখে খুশে পড়ো না, তুমি পাষাণ হয়ে থেকো। ধীরে ধীরে লক্ষণ মায়ের কাছে গিয়ে বলছে, মা ও মা ঘরে আছো মা? দাদার আদেশ হয়েছে গো, চলো তোমাকে তপবনে শাক খেতে নিয়ে যাই। চলো মা, দাদার আদেশ হয়েছে। সীতা দেবী কিছুই বুঝতে পারছে না, দৌড়ে এসে পড়ে লক্ষণের দিকে তাকিয়ে বলছে, লক্ষণ তাহলে প্রভু অনুমতি হয়েছে, আমাকে শাক খেতে যেতে হবে। তাহলে আমি আনন্দিত মনে তপবনের উপযুক্ত সাজে সজ্জিত হয়ে আমি চলে যাব সেই প্রভুর কাছে। অন্তঃপুরে গিয়ে জানকী মনের মতো করে সেজে গুজে মনে মনে চিন্তা করছে, কৌশল্যা শাশুড়িকে একটা প্রণাম করে আসি। যখন ছুটে যায় কৌশল্যা শাশুড়ির দিকে,
কৌশল্যা শাশুড়ি যে জন অধবদনে বসে আছে সেজন কোনো কথা কইছে না, মনে মনে চিন্তা করছে আমি প্রভুর কাছে যাব, একটা প্রণাম জানাবো, প্রণাম জানিয়ে পরে আমি যাব সেই তপবনে, আমি প্রভুর কাছে যাই। ধীরে ধীরে যখন প্রভুর দিকে যাত্রা করেছে, রামচন্দ্র দেখতে পায় জানকী এসে এ সময় আমাকে প্রণাম জানাবে। ডাক দিয়ে বলে, ঠাকুর লক্ষণ, ওই দেখো তপবনের উপযুক্ত সময় চলে যায়, রথ উপবেশন করো গিয়ে। সুমন্ত যে রথ ছেড়ে দিয়েছে, সীতা প্রভুকে একটা প্রণাম না করিয়ে পরে ধীরে ধীরে ওই লক্ষণের সাথে রথে উপবেশন করলো গিয়ে ধীরে ধীরে রথখানা ছেড়ে দিল। সরোজ নদী পার হয়ে ওপার যখন পৌঁছিয়ে যায়, সীতা কতই অমঙ্গলের চিহ্নগুলো দেখে যে গাভীর পাটে মুখ না দিয়ে বাচ্চাগুলো হাম্বা হাম্বা রবে ডেকে। ওই বনের যত পাখি ছিল তারা আজ ওই বন থেকে পালিয়ে চলছে। হায় হায় রে, আজ বিনায় অপরাধে মাকে এই নির্বাসনে রেখে লক্ষণও যাবে অযোধ্যা নগরে। হায় হায় হায়, পাখিরা পর্যন্ত ডাল ছেড়ে তারা পালাতে আরম্ভ করেছে। ধীরে ধীরে সরোজ নদীর পারে গিয়ে রথখানা পৌঁছাল। সুমন্ত সারথী ডাক দিয়ে বলছে, রথখানায় আর যাবে না, এখনো পদব্রজে হেঁটে হেঁটে ওই তপবনে যেতে হবে। রাজার দুলালী সীতা যে নাকি ছিল তেতালায়, তাকে এখন থাকতে হবে গাছতলায়। পঞ্চমাস গর্ভবতী জানকী হাঁটতে পারে না এ সময়, তাই হেলে দুলে চলছে। আর ওই গাছের বৃক্ষের ডাল ধরে ডাক দিয়ে বলছে, লক্ষণ রে, ও দেবর লক্ষণ, আগে যদি জানতেম তপবনের এত জ্বালা, আমি কিছুতেই এই তপবনে আসতেম না। একটিবার বলো দেবর লক্ষণ, সেই তপবন আর কত দূরে? ওরে তুমি বলো বলো দেবা, হরি বল হরি বল। ও সেই তপবন, ও সেই তপ বনার তোরে দু জয় জয় ও সেইটা বহন আর তোরে দু